তো আমরা আপনার বইয়ের বর্ণাঢ্য যে জীবন এবং আপনার কর্ম সেটা সম্পর্কে জানছিলাম। এবং আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে চাই, আমাদের দর্শকরা অলরেডি জানেন যে আমাদের যিনি অতিথি থাকেন উনি যে বইটা নিয়ে কথা বলেন, সেই বইটা অ্যাকচুয়ালি অতিথি নিজেই সিলেক্ট করেন যে বইটা উনার লাইফে অত্যন্ত বেশি মাত্রায় তাকে প্রভাবিত করেছে। এরকম একটা বই। সেই হিসেবে আপনি একটি বই যেটি দর্শকরা আজকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছে, 'দ্য রোড টু মক্কা'। জি। এটা একটা ঐতিহাসিক বইও বলা যেতে পারে। তো সেই বইটি আপনি চয়েস করেছেন। সো আমাদের অবভিয়াস ১ম প্রশ্নই থাকে হচ্ছে যে এই বইটি কেন? জি। এবং আপনার জীবনে তো পড়া বইয়ের সংখ্যা আমি এক্সাক্টলি সংখ্যা জানি না, বাট আমি আন্দাজ করি এটা তো অনেক বড় একটা সংখ্যা। এত সব বইয়ের ভিড়ে এই একটা বই এবং আরো উল্লেখযোগ্য যে বইটা সাম্প্রতিক সময়ে লেখা কোনো বই না। জি। আমি যতদূর জানি ১৯৫৪ সালে হুম। বইটা লেখা। তো এত আগের বই ১৯৫৪ আর আজকে ২০২৪ এত আগের একটা বই অনেক সময় তো প্রাসঙ্গিকতা হারায় ফেলে। স্বাভাবিক। সেই জায়গায় সেই বইটা কেন আপনি চয়েস করলেন? হ্যাঁ, চমৎকার। এই বইটা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে একটা কারণ হলো এমন এক সময়ে বইটা আমার সামনে হাজির হলো। যখন আমার মানস গঠনের কাল। যখন আমি আমার চিন্তার বীজ রোপিত হচ্ছে আমার মানে মানুষ লোকে। আপনার বয়সটা যখন কত মানে কত আগে পড়া বইটা? আ যখন আমার বয়স ১৩ কি ১৪। ও এত আগে পড়া? হ্যাঁ। আচ্ছা, ওকে। এবং আমি তখনই কিন্তু এই চিন্তামূলক বইয়ের প্রতি আমার একটা নিবিড় আগ্রহ ছিল। এবং যে সমস্ত বইয়ের মধ্যে কল্পনা এবং বাস্তবতা আ আ উভয়টার সমন্বয় ঘটেছে। এর ভেতর দিয়ে চিন্তার একটা জার্নি আছে। এই ধরনের বইয়ের প্রতি আমার একটা ঝোঁক ছিল। প্রত্যেকের একেকটা হ্যাঁ, প্রবণতা তো হ্যাঁ। থাকে। তো এই সময়ে যখন ঝোঁকটা অত্যন্ত তীব্র এবং এই যে পাঠকের মৃত্যু নামে একটা গল্প আছে। যেটা পাঠ্যপুস্তকে পড়া হয় যে পাঠক একসময়ে একটা বইয়ের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে আছেন। আবার ওই পাঠক দেখে গেল কয়েক বছর পরে ওই বইটা সামনে পাওয়ার পরেও আর পড়তেছেন না। হু, হু। তো ওই যে ব্যাকুলতার যে সময়টা, ওই সময়টায় ওই বইটা আমাকে নাড়া দিল এবং আমাকে অভিভূত করল এবং ওই বইটা আমার মানুষলোকে যে সমস্ত বীজ রোপণ করেছিল, এই বীজগুলো নানাভাবে বিবর্তিত হয়েছে। নানাভাবে আ আ মানে তার রং বদলেছে। কিন্তু ওই বীজগুলো একটা স্থায়ী প্রভাব রেখে গেছে আমার মধ্যে। আচ্ছা। তো আমরা জানতে চাই যে কি ভাবে? মানে কি ভাবে? কারণ আমি যেটা একটু অবাক হলাম। আমি ভেবেছিলাম হয়তো আপনার বয়স যখন ২০-২৫ এরকম হুম, সময় হয়তো বইটা পড়া। সো মাত্র ১৩ বছর বয়স। যখনও আমরা ধরে নিই যে একজন মানুষের ঐরকম অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে না। হুম। এবং আপনি কি ওই সময় পরেও এই বইটা কি আরো কয়েকবার পড়েছেন কিনা? হ্যাঁ, ওই সময়ের পরে আমি আ বেশ কয়েকবার বইটা পড়েছি এবং আমার ব্যাপারটা হলো আমার বয়স যখন ১৬ অতিক্রম করছে, তখন আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে ঢাকা থেকে। হু, হু। আমি তখন গ্রামে থাকতাম এবং সেটা হচ্ছে 'মুক্তি আনন্দে আমিও হাসব।' তো সেখানে কিন্তু মানে খুব যে কাঁচা কবিতাগুলো ছিল তা না। কিছু কবিতা হুম, এখনো উচ্চারিত হয়। হু, হু, এর মানে আমি একটা চিন্তার জার্নির মধ্যে ছিলাম হু, হু, এবং একটা নন্দনতাত্ত্বিক একটা পটভূমির মধ্যে ছিলাম। হু, হু। ফলে আপনার ১৩ কে আসলে ১৩ ধরলে হবে না। ১৩ কে ৩১ ধরতে হবে। আচ্ছা। তো এর মধ্যে এ এই বইটা যে মানে চিন্তার বই হিসেবে আমার কাছে ১ম হাজির হলো তা কিন্তু না। হু, হু, ওই ধারার আরো অনেক বই আমার কাছে হাজির হচ্ছিল একের পর এক। হাজির হচ্ছিল মানে আমি বইয়ের কাছে হাজির হচ্ছিলাম। হু, হু, এবং চিন্তাকে গ্রহণ করার জন্য যে গ্রহিষ্ণুতা এবং যে তীব্র পিপাসা, এই পিপাসাটা আমাকে কাতর রাখছিল হু, হু, প্রতিনিয়ত। তো এই বইটা কি করল? সে একজনের ব্যক্তিগত যাপনের গল্প শোনাচ্ছে। হু, হু। এই যাপনের গল্পটা অত্যন্ত আ মানে শিহরণময়। এক ধরনের সেখানের মধ্যে অ্যাডভেঞ্চার এর ব্যাপার সেখানের মধ্যে আছে। তার জন্ম হয়েছে অস্ট্রিয়াতে। অস্ট্রিয়াতে জন্ম হওয়ার পরে আবার যে পরিবারে জন্ম হয়েছে রাব্বি পরিবার। মানে ইহুদি ইহুদি হ্যাঁ, রাব্বি পরিবার হুম, বহু আ প্রজন্ম ধরে এখান থেকে বড়, বড় রাব্বিরা জন্ম নিচ্ছেন। সর্বশেষ রাব্বি ছিলেন উনার দাদা। উনার বাবার মনে হলো যে না আর ভালো লাগছে না। হু, হু। এখন নতুন কিছু দরকার। উনি হয়ে গেলেন ব্যারিস্টার। আচ্ছা। তো পরিবার চায় রাব্বি প্রথাকে আবার ফিরিয়ে আনতে। মোহাম্মদ আসাদের প্রতি তখন তার নাম ছিল লিওপোল্ড উইস। হু, হু, মূল নাম ছিল লিও। হু, হু। যখন তিনি মুসলমান হলেন ওই লিও এর অনুবাদ করলেন আরবি নাম আসাদ দিয়ে। আচ্ছা। মানে সিংহ। হ্যাঁ, সিংহ হ্যাঁ। তো
তার প্রতি চাপ যে তাকে রাব্বি হতে হবে। তার বয়স যখন 13 বছর, তখন তিনি রাব্বি হবেন বলে হিব্রু ভাষা শিখে ফেলেছেন। তার ভাষা কিন্তু হিব্রু ছিল না, ওই দেশের ভাষা হিব্রু ছিল না। হিব্রু ভাষা শিখে ফেলেছেন। হিব্রু ভাষার পাশাপাশি আরামিক ভাষাটাও শিখে ফেলেছেন। আচ্ছা। হিব্রু দরকার ওল্ড টেস্টামেন্ট বোঝার জন্য, আর আরামিক দরকার তালমুদ বোঝার জন্য, হিব্রুর পাশাপাশি তালমুদ বোঝার। তখন তার বয়স কিন্তু 13। আচ্ছা, এরপরে যখন তার বয়স 16, তখন কিন্তু তিনি জার্মানি শিখে গেছেন, ফরাসি শিখে গেছেন, ইংরেজি শিখে গেছেন। তার ভাষা মূলত ছিল জার্মান, এবং মানে অস্ট্রিয়ায় তিনি থাকতেন, এবং ওটা বিশ্বযুদ্ধের সময়, অস্থির একটা সময়, ওই সময়ের মধ্যে এগুলো ঘটেছে। আবার আরবি এবং ফার্সিটাও শিখে গেছেন। তারপর লেখকের জন্ম তাহলে কত সালে? 1900 জুলাই। এখন পরিবার তাকে তো রাব্বি বানাতে চায়। তিনি ধর্ম নিয়ে পড়াশোনা করেন। মানে পড়াশোনাটা সেই রকম না যে একটা বই পাইছি সেটা পড়ে আমি পরিতৃপ্ত, এরকম না। এমনকি একটা ভাষা তিনি অধিকার করছেন আরো গভীরে প্রবেশ করার জন্য। তিনি শুধু তালমুদ পড়ে বসে আছেন তা না, তালমুদে যত ব্যাখ্যা আছে পড়ছেন, মুসা বিন মাইমুন যে ব্যাখ্যা করেছেন পড়ছেন। সমস্ত কিছু পড়ার পরে তার মনে হচ্ছে যে না, আমি ইহুদি ধর্ম পাঠ করে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ইহুদি থাকতে পারি না। আচ্ছা, কেন? কারণ ইহুদি ধর্ম আমাকে প্রতিনিয়ত বলছে একজন ঈশ্বরের কথা, আমি ঈশ্বরের দিকে যেন যাই। যে ঈশ্বরের দিকে আমাকে সে ডাকছে, ওই ঈশ্বরটা এত সংকীর্ণ কেন? তিনি কেন কেবলমাত্র বনি ইসরায়েলের ঈশ্বর? তিনি কেন কেবলমাত্র ইহুদিদের ভালো নিয়ে চিন্তা করেন? তিনি কেন অপরের জন্য নয়? তিনি কেন সবার জন্য নয়? ফলে এই যে তার মধ্যে প্রশ্ন ছিল, এই যে জিজ্ঞাসা ছিল, এই জিজ্ঞাসা তার মধ্যে একটা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দিল। তিনি বললেন যে না, ঈশ্বর তো এমন হতে পারেন না। তাহলে ধর্ম আমাকে আমার সামনে ঈশ্বরকে বিকৃতভাবে উপস্থাপন করছে, তাহলে এই ধর্মকে সন্দেহ করা উচিত। এই যে একটা সন্দেহবাদী মন, এবং জার্মানিতে তখন সন্দেহবাদী আন্দোলনের, সন্দেহবাদী দর্শনে একটা বড় ধরনের উত্থান হচ্ছে। এটা কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়টা বলা যায় নাকি? হ্যাঁ, ওই প্রেক্ষাপটটাই হচ্ছে, হবে এরকম একটা প্রেক্ষাপট। এবং তখন তো মানে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে এই অবস্থা, এবং যুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দু ছিল অস্ট্রিয়া। সেখান থেকে তো এই অস্থিরতার মধ্যে কিন্তু তার চিন্তার জগৎটা ছিল অত্যন্ত স্থির এবং গতিমান। বাইরের যে সমস্ত ডামাডোল, এই ডামাডোল তাকে মানে বাসিয়ে নিচ্ছে না। তিনি এক সুনির্দিষ্ট গন্তব্যের দিকে এগোচ্ছেন, এবং সেটা হচ্ছে আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে। তিনি যে ধর্ম পাঠ করছেন ওই ধর্মকে প্রতিনিয়ত প্রশ্ন করার মধ্য দিয়ে এগোচ্ছেন। তারপরে তার মনে হলো যে না, আমি এই ধর্মের হাতে আমার জীবনকে তুলে দেব না। তাহলে কি করা যায়? তিনি ভিয়েনায় চলে গেলেন, ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। সেখানে তার বিষয় কি? শিল্প এবং দর্শন। এখন তখন কিন্তু ভিয়েনা বামপন্থী আন্দোলনের একটা বিশাল তীব্র সেখানের মধ্যে একটা জোয়ার চলছে, একটা কেন্দ্র হয়ে উঠেছে। এবং মেকিয়াভেলির যে দর্শন এবং ফ্রয়েডীয় যে দর্শন, এই দুই দর্শনের একটা বড় তীর্থস্থান ভিয়েনা। তো ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব আর মেকিয়াভেলির পলিটিক্যাল তত্ত্ব, এগুলো চর্চা করতে করতে মোহাম্মদ আসাদ তো কোনো বিষয়ের উপরিকাঠামোর মধ্যে থাকেন না, তিনি ভেতরে যান। ভেতরে যখন যাচ্ছেন তখন প্রতিনিয়ত অন্তঃশাসনতার সম্মুখীন হচ্ছেন। এখন তার মনে হলো যে না, বিশ্ববিদ্যালয়ে পড়বো না, ছেড়ে দিলেন বিশ্ববিদ্যালয়। এটা কত বড় ব্যাপার যে ওই পরিবেশে একজন তরুণ, সে ইতিমধ্যে 2 বার সে স্রোত পরিবর্তন করেছে। 2 বার। প্রথমত পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে আসবে এটাই স্বাভাবিক। এখানে ক্যারিয়ারে একটা ব্যাপার আছে, পুরো জীবনে একটা ব্যাপার আছে। কিন্তু সে অন্তর্গত জিজ্ঞাসার তাড়নায় সে বলছে যে না, বিশ্ববিদ্যালয়ে আমাকে কিছু দিতে পারছেন না, এই দর্শন এবং এই শিল্পতত্ত্ব আমাকে তৃপ্ত করছে না। তৃপ্তই যখন করছেন না, তাহলে তার সাথে আমি কত দূর এগোতে পারবো না। সে সিদ্ধান্ত নিল যে না, আমি এটা করবো না। এটা 2020 সালের শেষ দিকের ঘটনা। তখন তার বয়স মাত্র 20। মানে একজন মানে তার 60 ইয়ার যখন, তখনও কিন্তু এইভাবে চিন্তা করতে পারছে না, চিন্তার ওই জায়গায় যেতে পারছে না। এখন তিনি কি করলেন যে না, আমাকে স্বাধীনভাবে চিন্তা করতে হবে, এবং আমি সমাজে বিদ্যমান যে চিন্তাগুলো, ওই চিন্তার হাতে নিজেকে সঁপে দেব তা না, আমি চিন্তা নির্মাণ করব।
তাহলে কি করতে হবে? তিনি মানে শিল্প সাহিত্য এবং দর্শনের পাঠের মধ্যেই তো ছিলেন। তিনি বললেন, "না, আমি সাংবাদিকতা করব।" সাংবাদিকতা কেন? মানুষের সাথে মিথস্ক্রিয়ার একটা ব্যাপার আছে। আচ্ছা। এবং এখানে মানুষের জিজ্ঞাসাকে নতুন করে প্রশ্নের সম্মুখীন, নতুন করে আন্দোলিত করা এবং মানুষের মধ্যে বিদ্যমান যে চিন্তা এবং বিদ্যমান যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে ব্যবচ্ছেদ করার একটা সুবিধা এখানের মধ্যে আছে, সুযোগ একটা আছে এবং সেখানে স্বাধীনতা আছে। আমি ওই স্বাধীনতাটাকে কাজে লাগাবো এবং সমাজের মতের প্রতিফলনের চেয়ে বরং নতুন করে মতামত নির্মাণের কাজ করব। আচ্ছা। কিন্তু তিনি জানেন না তার আদর্শের কেন্দ্রবিন্দুটা কি হবে। তিনি এখন পর্যন্ত কোনো আদর্শ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ। ইহুদি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, মেকিয়াভেলিজমের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ফ্রয়েড। ফ্রেডিজমের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে ব্যবস্থা, এই সেটাই। ব্যবস্থার প্রতি অনাস্থা ঘোষণা করেছেন। হুম। এবং ভিয়েনা তাকে যে সাংস্কৃতিক, ভিয়েনা তখন কিন্তু সাংস্কৃতিক একটা গরিমা, হুম। যে জার্মানদের যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের একটা অহমিকার একটা বড় প্রতীক হয়ে উঠেছে ভিয়েনা এবং এই গরিমাকে তিনি পদাঘাত করেছেন, ছেড়ে দিয়েছেন সমস্ত কিছু। আচ্ছা, এখন তিনি কি করবেন? আহ, বিভিন্ন প্রকাশনীর কাছে যান, না কেউ জায়গা দেয় না। কেন জায়গা দেবে? পত্রিকার কাছে যান, কেউ জায়গা দেয় না। তিনি চলে গেলেন প্রাগে, ভিয়েনা থেকে চলে গেলেন প্রাগে। তো এই বয়সী একটা ছেলে, মানে বিপদগামী হওয়ার সমস্ত সুযোগ তার সামনে উন্মুক্ত। মা বাবা অত্যন্ত পেরেশান, কি করা যায়? বাবা তাকে একটা চিঠি লিখেছেন, যে চিঠি কিছু টাকা পাঠালেন এবং একটা চিঠি লিখলেন, আমি দেখতে পাচ্ছি তুমি পথের দ্বারে কোথাও মরা অবস্থায় পড়ে আছো, তোমার দিকে কেউ ফিরে তাকাচ্ছে না। আসাদ লিওপোল্ড তখন বিপরীত চিঠি লিখলেন, আমি দেখতে পাচ্ছি আমি মহিমার উচ্ছ্বাসনে অধিষ্ঠিত আছি এবং আমার দিকে সবাই তাকাচ্ছে। আত্মবিশ্বাস কোন জায়গায়, হুম। কোন পর্যায়ে! তখনও কিন্তু তিনি এমন অবস্থায় যে কোনো পেশা নাই তো, হুম। ক্ষুধার্ত অবস্থায় দিনরাত্রি পার করছেন এবং কেউ কোথাও তার নিশ্চয়তা নেই, কিন্তু আত্মবিশ্বাস এত দৃঢ়। অবশেষে 21-এ তিনি একটা চাকরি পেলেন, ছোট্ট একটা পত্রিকায় চাকরি পেলেন, মিশনারিদের পরিচালিত পত্রিকা ছিল। তো ওখানে আবার চাকরিটা হলো মানে টেলিফোনগুলো রিসিভ করার চাকরি। আচ্ছা। বিভিন্ন জায়গা থেকে সংবাদকর্মীরা যে সংবাদগুলো পায়, ওই সেটাকে সংবাদগুলো রিসিভ করেন। টেলিফোনের মাধ্যমে তাকে জানাবে এবং তিনি সেটা লিখবেন। লিখবেন, ব্যাস। এটা এখানে কোনো রোল প্লে করার জায়গা নেই। হুম। এবং তিনি এর প্রতি অত্যন্ত অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। এটা এজন্য না যে এখানে বেতন কম, বরং এজন্য যে তিনি যা চান সেই কাজটা করার সুযোগ সেটা এখানে নেই। হচ্ছে না। হুম। এর মধ্যে এই চাকরির মধ্যে অবস্থান করে তিনি নিজের ক্ষেত্রটাকে প্রসারিত করার জন্য প্রতিনিয়ত সচেষ্ট থাকলেন। এর মধ্যে ওই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, তাদের টেলিফোন নাম্বার সংগ্রহ করতেন তিনি এবং তাদের সাথে যোগাযোগ রাখতেন এবং কর্মঘণ্টা শেষ হওয়ার পরে তিনি মাঠে নেমে আসতেন সংবাদের তালাশে। এটা এটা পত্রিকা তাকে দায়িত্ব দেয় নাই, হুম। তার মন তাকে এই দায়িত্ব দিয়েছিল। সংবাদের তালাশে মাঠে নেমে আসলেন এবং তিনি বড় বড় জায়গাগুলোতে তার দৃষ্টি থাকতো যে কোথায় কোন জিনিসটাকে প্রশ্ন করা যায়, কোন জিনিসটার সংবাদ মূল্য আছে, সেটাকে কিভাবে তুলে ধরা যায়। এর মধ্যে তার কাছে একটা খবর আসলো, সেখানে বড় একটা প্রধান একটা হোটেল, সেখানে রাশিয়া তখন দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষ মানে কবলিত মানুষের সাহায্যের জন্য ফান্ড কালেকশন করবেন বলে ম্যাক্সিম গোর্কি ওই হোটেলে অবস্থান করছেন। আচ্ছা। ভিয়েনার কোনো পত্রিকা এটা জানে না, কোনো পত্রিকা এটা জানে না। তিনি কি করলেন? তিনি ম্যাক্সিম গোর্কির সাথে সাক্ষাৎ করলেন এবং দুর্দান্ত কিছু প্রশ্ন হাজির করলেন এবং সেখানে এই যে বলশেবিক বিপ্লব এবং যুদ্ধ পরিস্থিতি এবং ইউরোপের সাথে পুঁজিবাদের সাথে তাদের দ্বন্দ্ব, সেখানে ম্যাক্সিম গোর্কির অবস্থান, সমস্ত কিছু একদম বিস্ফোরক একটা ব্যাপার ঘটে গেল। সেটা তার পত্রিকাকে তিনি দিলেন না, ওই পত্রিকার সহযোগী আরো বিভিন্ন পত্রিকা ছিল সেগুলোকে দিলেন। এগুলো প্রত্যেকে হেড নিউজ করলো এবং গোটা জার্মানি, অস্ট্রেলিয়াতে একটা চতুর্দিকে একটা হইচই পড়ে গেল যে প্রধান পত্রিকাগুলো জানে না কিন্তু ম্যাক্সিম গোর্কি এখানে আছেন। তারপর কি হলো? তার প্রতি বড় কাগজগুলোর নজর পড়লো এবং একটা কাগজের নাম হলো ফ্রাঙ্কফুর্টার সাইটুং। তারা তাকে নিয়ে নিল
এখন তিনি নিজের কদরকে প্রতিষ্ঠিত করলেন। হ্যাঁ, হ্যাঁ। এটা 1922 সালের ঘটনা। মাত্র 1 বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেল। ফ্রাঙ্কফুর্টার শাইটুং দেখলো যে ও তো 22 বছর বয়স, কিন্তু ও তো শিক্ষানবিশ নয়, হুম, ও তো বিশেষজ্ঞ। এবং সে ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম সমস্ত কিছুর উপর তার একটা অন্তর্দৃষ্টি আছে। এবং মিডল ইস্টকে সে এত নিবিড়ভাবে জানে, তাকে মিডল ইস্টের প্রতিনিধি বানানো যায়। আচ্ছা। ফ্রাঙ্কফুর্ট শাইটুং তাকে জেরুজালেমে পাঠালো। জেরুজালেমে মধ্যপ্রাচ্যের প্রতিনিধি বানিয়ে। আচ্ছা। সেখানে তিনি কি করবেন? তিনি ঘটনা বিবরণ পেশ করবেন তা না, অন্তর্নিহিত যে বিশ্লেষণ। অন্তর্নিহিত বিশ্লেষণটা তিনি করবেন। অর্থাৎ বিশেষজ্ঞ হিসেবে তাকে পাঠালো। আচ্ছা। তিনি এখানে আসলেন। আসার পরে তখন কিন্তু আম, আজ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না আগামীকাল, এরকম একটা উত্তেজনা জানবাদীদের মধ্যে চলমান। এবং ডক্টর ওয়াইজম্যানের সাথে তার একটা বিতর্ক হলো আচ্ছা। যে আপনি কেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, কিসের ভিত্তিতে, আপনার কোন যুক্তিতে, যে আমাদের পূর্বপুরুষরা এখানে ছিল। তিনি বলতে তাহলে তো মুসলমানদের পূর্বপুরুষরা স্পেনেও ছিল, হুম, হুম। তো আপনাদের পূর্বপুরুষরা 2500 বছর আগে এখানে ছিল, সেসব দিলে তো সারা দুনিয়া উলটপালট হ্যাঁ হয়ে যাবে। সবকিছু উলটপালট হয়ে যাবে। এই বিতর্কের মধ্যে ডক্টর ওয়াইজম্যানকে তিনি পরাস্ত করলেন, এবং তখনও তিনি সবেমাত্র তরুণ। এই ঘটনাগুলো ঘটলো। আচ্ছা, তারপর তিনি জাজিরাতুল আরবে ছড়িয়ে পড়লেন। আরবের একেবারে সবচেয়ে প্রতাপশালী এবং প্রভাবশালী মানুষগুলোর সাথে তার সম্পর্ক। যেমন সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা, তিনি তাকে নিজের পুত্র মনে করতেন। হ্যাঁ, আচ্ছা। এবং অত্যন্ত নিবিড়। একদিকে তখনকার আরব শেখদের সর্বোচ্চ ব্যক্তিত্বের সাথে তার বন্ধুত্ব, অপরদিকে সবচেয়ে মানে দূরবর্তী গ্রামে বেদুইন, যে তার কাজই হচ্ছে যাযাবর জীবন এবং পশুপালন, তার সাথে তার বন্ধুত্ব এবং নিবিড় ঘনিষ্ঠতা। আবার তিনি যুদ্ধগুলো শুধু পর্যবেক্ষণ করছেন না, বরং অংশও নিচ্ছেন। আবার তিনি কিরকম অংশ নিচ্ছেন? যে যে ওয়াহাবি আন্দোলন হলো, হ্যাঁ, হ্যাঁ। সেখানের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল, এই যুদ্ধগুলিতে উপদেষ্টা হিসেবে তিনি অংশগ্রহণ আচ্ছা। করেছেন। আচ্ছা। আবার ফ্রন্ট লাইনে না। ফ্রন্টলাইনে হ্যাঁ, উপদেষ্টা হ্যাঁ, হিসাবে, হ্যাঁ, এবং হ্যাঁ। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। হুম, হুম, হুম। আবার যখন লিবিয়ায় বিদ্রোহ হচ্ছে, তখন তিনি লিবিয়ার স্বাধীনতাকামীদের সদস্য হিসেবে প্রত্যক্ষ যুদ্ধমাঠে অংশগ্রহণ করার জন্য লিবিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা। মানে অত্যন্ত বৈচিত্র্যময়। হুম। আরেকটা ঘটনা বলি নাই, এটা হলো যে বিশ্ববিদ্যালয় থেকে যখন তিনি সরে গেলেন, হুম। ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে সরে গেলেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন অস্ট্রিয়ার সেনাবাহিনীতে অংশগ্রহণ করবেন। কিন্তু অস্ট্রিয়ার সেনাবাহিনীতে তখন একটা বয়সের ব্যাপার ছিল, তার বয়স কিন্তু হয় নাই তখন অংশগ্রহণের জন্য, ফলে তাকে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। তারপরে অস্ট্রিয়ার সেনাবাহিনীতে তিনি অংশ নিলেন। এরপরে যুদ্ধ শেষে কি হলো, অস্ট্রিয়ার সেনাবাহিনী হয়ে গেল, মানে অস্ট্রিয়া তো দখল হয়ে গেল যুদ্ধের মধ্যে, অস্ট্রিয়ার সেনাবাহিনী অকার্যকর হয়ে গেল। তারপর তাকে সাংবাদিকতার মধ্যে যেতে হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সাথে তার যুক্ত হবার একটা প্রেক্ষাপট তার তারুণ্যের একেবারে প্রথম লগ্ন থেকে ছিল। এরপরে কি হলো যে তিনি এই আরবের মধ্যে তার এই বইয়ের মধ্যে দেখবেন তার সফর সঙ্গী জায়েদ, মানে এত বেশি যে এটা তার আত্মজীবনী না জায়েদের আত্মজীবনী, আলাদা করার সুযোগ নাই। মানে প্রতিনিয়ত জায়েদ তার অনুভূতির সঙ্গী, জায়েদ তার স্বপ্নের সঙ্গী, জায়েদ তার মানে রোগাক্রান্ত মুহূর্তের নিঃশ্বাসের সঙ্গী, সমস্ত কিছু এত নিবিড়ভাবে নিতে পারা। আবার তিনি মানে প্রতিটি পরিবর্তনকে লক্ষ্য করছেন। আবার তিনি কখনো আলে সৌদের প্রশংসা করছেন, আবার তাদের সমালোচনা করছেন এমন ভাষায় যে তারা তাকে বাদ দিতে পারছে না, তারা তাকে সেই আদর, সেই সমাদর এবং সেই অবস্থান অধিষ্ঠান সবকিছু দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো এমন একজন মানুষকে উপস্থাপন করে যিনি তখনকার একটা বিশ্ব ব্যক্তিত্ব। তখন দুইজন মানুষ ছিলেন, একজন হলেন লরেন্স অফ অ্যারাবিয়া, তিনি তার নামে সিনেমা আছে, এবং তিনি একজন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, তিনি একজন পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন। তিনি আরবে এসেছিলেন উসমানী খেলাফতের বিরুদ্ধে একটা বিদ্রোহ সংগঠিত করার জন্য এবং আরবিক ন্যাশনালিজমকে সংগঠিত করার জন্য, এবং আরবদের বিরুদ্ধে যে ইউরোপীয়দের যে রূপকল্প, এই রূপকল্পের আদি প্রতিষ্ঠাতা হিসেবে লরেন্স অফ অ্যারাবিয়াকে তারা সবসময়
স্বীকৃতি দিয়ে আসছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে। তখন এই তখন ইউরোপীয় গবেষকরা বলছিল যে আরবের মধ্যে আমাদের দুইটা চোখ আছে, একটা হলো লিওপোল্ড অফ অ্যারাবিয়া, আরেকটা হলো লরেন্স অফ অ্যারাবিয়া। কিন্তু ওই তাদের যে দ্বিতীয় চোখটা, এই চোখটা যে তাদের ছিল না। লিওপোল্ডের কথা। হ্যাঁ, লিওপোল্ডের চোখটা। লিওপোল্ড কি করলেন? তিনি একজন হলেন, লরেন্স হলেন ইউরোপের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন, আর লিওপোল্ড হলেন যে সত্য সন্তানের আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছেন। শেষ পর্যন্ত কি হলো? তিনি আরবের সংস্কৃতিটা দেখলেন, সেখানের মধ্যে মানুষের সাথে মানুষের মিথস্ক্রিয়াটা দেখলেন, মানুষের সাথে মানুষের নিবিড় বন্ধনটাকে তিনি দেখলেন, এবং মানুষের প্রশান্তির জায়গাগুলোকে তিনি আবিষ্কার করলেন। একটা মানুষ সমস্ত সুযোগ সুবিধা থেকে অনেক দূরবর্তী জীবনের মধ্যে থেকে সে কিভাবে প্রশান্তি উদযাপন করতে পারে, অপরদিকে ভিয়েনার সবচেয়ে সমৃদ্ধ পরিসরে বসবাস করে সবচেয়ে অস্থির জীবনে কিভাবে কাটাচ্ছে মানুষ, দুই দৃশ্যই তিনি দেখলেন। এই উভয় দৃশ্যকে তিনি মানসপটের মধ্যে হাজির করে তিনি একটা বিচারে বসলেন, নিজে নিজে অনুসন্ধানে বসলেন যে তাহলে আমরা এত কিছু করছি কিসের জন্য? এই শান্তিটার জন্য, তো প্রশান্তিটার জন্যই তো। তাহলে সে কিভাবে সমস্ত কিছু না পেয়েও প্রশান্তি পায়, আর ও কিভাবে সমস্ত কিছু পেয়েও প্রশান্তি পায় না? তাহলে মানুষের আরেকটা সত্তা আছে, সেই সত্তাটা তাকে বস্তুগত উপাদানের বাইরেও একটা প্রশান্তি দিতে পারে। সেই সত্তাটা আমি ইউরোপে কেন পেলাম না, এখানে কেন পাচ্ছি? ফলে তিনি কি করলেন যে তিনি এর মর্ম বস্তু অনুসন্ধানে নেমে পড়লেন। তিনি যত দিক থেকে অনুসন্ধান শুরু করলেন, দেখা গেল এর মূলে আছে ইসলাম। যত দিক থেকে। ফলে তার কাছে মনে হলো যে না, ইসলাম তো জীবনের সকল মাত্রাকে ধারণ করে, এবং ইহুদি ধর্ম যে সমস্ত মানে রেসিস্ট দৃষ্টিভঙ্গি পোষণ করার কারণে তিনি ইহুদি ধর্মের প্রতি আস্থা হারিয়েছিলেন, ওই আস্থা হারানোর মানে জায়গাগুলো থেকে ইসলামের উপর একটা তদন্ত চালালেন যে ইসলাম ওইসব বিষয়ে কি বলে, ইসলাম কি কোনো রেসিস্ট বক্তব্য হাজির করে, কিংবা ইসলামের মধ্যে কোনো যাকে বলে কমিউনাল কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। না, সকল তদন্তে তিনি তখনও কিন্তু মুসলমান হন নাই, একেবারে নির্মোহ একটা জায়গা থেকে, তিনি যে জায়গা থেকে ইহুদি ধর্মের তদন্ত করেছিলেন ওই জায়গা থেকেই তার মানে সচেতন মন প্রতিনিয়ত বলছে যে না, ইসলাম তো এরকম না। এবং তিনি ইউরোপ থেকে উঠে এসেছেন। তার একটা বই আছে, ইসলাম এট দ্য ক্রস রোড। সেখানের মধ্যে ইউরোপ ইসলামকে কিভাবে দেখে, কিভাবে সমালোচনা করে, কিভাবে নিন্দা করে, তিরস্কার করে, সমস্ত পটভূমি তার চোখের সামনে হাজির ছিল। ইসলামের সমস্ত নিন্দাকে মাথায় রেখে তিনি ইসলামের মুখোমুখি হলেন। দেখা যাচ্ছে যে না, এই নিন্দাগুলো তো এক ধরনের স্টেরিওটাইপ, এগুলো হচ্ছে ইউরোপের বদ্ধমূলে একটা কুসংস্কার। ফলে তার কাছে মানে ইসলাম ছিল নতুন করে নিজেকে আবিষ্কার করার একটা পটভূমি, নতুন করে নিজেকে উদযাপন করার একটা ঋতু তার সামনে হাজির হলো, যে ইসলাম তাকে সেই সব জিনিসের সন্ধান দিচ্ছে। চিন্তার প্রথম মুহূর্ত থেকে, চিন্তা চর্চার প্রথম মুহূর্ত থেকে তিনি যে জিনিসগুলো অনুসন্ধান করেছিলেন, কিন্তু তিনি কখনো সচেতনভাবে ভাবেন নাই তিনি মুসলমান হবেন। তারপরে এই যে জার্নি 1921 থেকে 1926 পর্যন্ত এখানে তিনি যে সাংবাদিকতা করেছেন, তখনকার ইউরোপের শীর্ষস্থানীয় সাংবাদিকদের তিনি একজন, লিওপোল্ড লুইস। আবার তিনি যে রাজনীতি বিশ্লেষণ করেছিলেন, সংস্কৃতির বিশ্লেষণ করেছিলেন, তিনি যে আন্তঃসভ্যতার মধ্যে সেতুবন্ধনের যে ম্যাপ তৈরি করেছিলেন, রোড তৈরি করেছিলেন, প্রতিটি প্রেক্ষাপটে তিনি তখন একজন বিশ্ব ব্যক্তিত্ব। এত কিছু করার মধ্য দিয়ে আবার তার দার্শনিক জার্নিটা অত্যন্ত গতিময়, অত্যন্ত প্রখর, অত্যন্ত মানে সাবলীলভাবে এগিয়েছে। আফগানিস্তানে তিনি এসেছেন। আফগানিস্তানে আসার পরে তিনি তখনকার পণ্ডিত, মিশরে তিনি গিয়েছেন, আল আজহারে গিয়েছেন, সকল পণ্ডিতদের ঘরানার যেখানে আছে সেখানে তিনি যেতেন, তাদের সাথে বিনিময়টা করতেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বিনিময় করেছেন এবং তিনি মানে তার জিজ্ঞাসা ছিল অত্যন্ত ধারালো। আমরা ওরিয়ানা ফালাচির কথা জানি যে ওরিয়ানা ফালাচি খুব নৃশংস প্রশ্ন করত। মোহাম্মদ আসাদ
মানে কয়েকজন ওরিয়ানা ফালাচিকে জোড়া লাগালে মোহাম্মদ আসাদ হবেন আর কি। আচ্ছা। তো এখন কি হলো, তিনি সব চিন্তা করে না যেতেন এবং সবাইকে প্রশ্ন করতেন, একে সুফি হোক সালাফি হোক যাই হোক তিনি এগুলো করতেন। আফগানিস্তানে তিনি কিছু পণ্ডিতদের সাথে তার বিনিময় হচ্ছিল, তখন তিনি ইসলাম সম্পর্কিত তার যে দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন। তো একজন পণ্ডিত বললেন, আপনি তো মুসলমান, কেবলমাত্র আপনি জানেন না। আচ্ছা। তখন থেকে আসাদের মনে হলো যে এটা কেমন কথা, যে আমি কি আসলেই মুসলমান হয়ে গেছি। মানে তখন থেকে সচেতনভাবে তিনি নিজেকে ইসলামের মধ্যে দেখতে শুরু করলেন যে আসলেই তো আমি মুসলমান, আসলেই তো আমি মুসলমান। প্রতিটি বিবেচনায় চিন্তা চেতনা তার দর্শন মনে হলো। তার ওয়াইফ ছিলেন পোলা হামিদা, তো তার ওয়াইফের সাথেও তার এই চিন্তার বিনিময়টা জারি ছিল। 26-এ তিনি ইউরোপে গেলেন। তার মনে হলো যে আমি ইসলাম গ্রহণ করব, ইসলামের মধ্যে আমি অলরেডি চলে এসেছি। মানে আমার জীবন, আমার সত্য অনুসন্ধান আমাকে শেষ পর্যন্ত ইসলামের গন্তব্যে হাজির করেছে। এখন আমি যে ইসলামে এসেছি এই ঘোষণা দেওয়ার সবচেয়ে ভালো স্টেজ হচ্ছে ইউরোপ, আমাকে সেখানে গিয়ে ঘোষণাটা দিতে হবে। তিনি ইউরোপে গিয়ে সেই ঘোষণাটা দিলেন যে আমি মুসলমান। সারা ইউরোপে চাঞ্চল্য শুরু হয়ে গেল। যেমন ধরেন হঠাৎ করে রবার্ট ফিস্ক বললেন আমি মুসলমান, হঠাৎ করে নোয়াম চমস্কি বললেন আমি মুসলমান। মানে একটা হয়েছে চতুর্দিকে পড়ে গেল, এরকম ব্যাপার আর কি। এখন চতুর্দিকে জিজ্ঞাসা, চতুর্দিকে অনুসন্ধান, আবার এটা যে মানে তিনি কোনো মানে মুসলিম নারীর প্রেমে পড়ে এটা ঘটলো কিনা, মানে ষড়যন্ত্র তত্ত্ব, এখানে কেউ তার কোনো জাগতিক স্বার্থের ব্যাপার আছে কিনা, নানা রকমের ব্যাপার স্যাপার। আল্লামা ইকবালের সাথে তার দেখা হলো। ইকবাল তাকে বললেন যে আপনি তো দুনিয়া জুড়ে ভ্রমণ করছেন, সকল কাজে আপনি মানে আপনার অংশগ্রহণ হচ্ছে, আপনি জীবনকে উপর থেকে নিচ থেকে ভেতর থেকে সকল দিক তলিয়েই আপনি দেখছেন, খুব ভালো। কিন্তু আমরা একটা রাষ্ট্র তৈরি করতে যাচ্ছি। তখনও কিন্তু পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্বের মধ্যে আসে নাই, তখন পাকিস্তান রাষ্ট্র ইকবালের চিন্তার মধ্যে জীবিত। আমরা রাষ্ট্র করতে যাচ্ছি, আজ হোক কাল হোক রাষ্ট্রটা হবেই। এই রাষ্ট্রের একটা মানে রূপরেখা, জ্ঞানগত, চিন্তাগত, অবকাঠামোগত সমস্ত কিছু, এই কাজটা আপনি করেন এবং আপনি স্থিত হন, একটা জায়গায় স্থির হন, আপনি পাকিস্তানে থাকেন। তো আল্লামা ইকবালের এটা কি 1930-এর দিকে হবে? 30-এর দিকে, 30-এর দিকে সেটা ঘটলো। তো উনি পাকিস্তানে থাকলেন আল্লামা ইকবালের তত্ত্বাবধানে এবং তিনি কাজ শুরু করে দিলেন। 47-এ পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে তাকে বড় দায়িত্ব দেওয়া হলো এবং পূর্ণমন্ত্রীর পদমর্যাদা দিয়ে তাকে জাতিসংঘে প্রতিনিধি হিসেবে পাঠানো হলো। 1992 তার মৃত্যু হয়েছে। 2008-এ জাতিসংঘ তিনি যে কটেজে থাকতেন, এই কটেজের সামনের রুটটাকে তার নামে তারা ঘোষণা করেছে, কারণ তিনি 2 সভ্যতার মধ্যে সেতুবন্ধ স্থাপন করেছেন। জাতিসংঘে অন্যান্য জাতির প্রতিনিধিদের সাথে তার যখন বিনিময় হতো যে একজন লিও তিনি আসাদ হয়েছেন, এটা কেন, তারা মনে করতে পারতো না যে এটা কেন। তারা ভাবতো যে এটা বোধহয় কৌশল, তারা ভাবতো বোধহয় মুসলিমদের সাথে আরো অধিকভাবে মেশার জন্য এটা তিনি করেছেন। পরে যখন দেখলো যে না, অত্যন্ত সচেতনভাবে তিনি করেছেন এবং সমস্ত কিছু পর্যালোচনার মধ্য দিয়ে তিনি এটা করেছেন, তখন তাদের কাছে মনে হলো যে এই লোকটাকে উপেক্ষা করা দরকার। এজন্য উপেক্ষা করা দরকার যে তাকে মোকাবেলা করা যাবে না। যদি মোকাবেলা করে যেত তাহলে তারা বলতো এই লোকটা এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না। যেহেতু বলা যাচ্ছে না, জ্ঞানগতভাবে চিন্তাগতভাবে তার ক্ষমতার সামনে আমরা মানে সেইভাবে দাঁড়াতে পারবো না যেভাবে দাঁড়িয়ে তাকে পরাস্ত করা যায়। যেহেতু এটা করা যাচ্ছে না, তাহলে তাকে অদৃশ্য করে দিতে হবে, মার্জিনালাইজ করে দিতে হবে। তারা সেটা করলো এবং আগে মিডিয়ার মধ্যে তার যে প্রবল উপস্থিতি ছিল, এখন দেখা গেল যে এই নামে যেন পৃথিবীতে কেউ নাই, এই জিনিসটা ঘটলো। তো তিনি কি করেছেন, তার জীবনের প্রথম থেকে নিয়ে তার জীবনের প্রথম মানে তার যে জার্নি, সচেতন জার্নির প্রথম থেকে নিয়ে 34 পর্যন্ত সময়কালটাকে তিনি নিয়ে এসেছেন রুট্টু মক্কার মধ্যে। এবং যে ভাষার ক্ষেত্রে আমি বলি, ভাষার 3টা ধরন আছে। হয়তো সেটা হবে মানে একজন পণ্ডিতের ভাষা,
সেখানে এর মধ্যে জ্ঞানমূলক ব্যাপারটা প্রাধান্য পাবে। আরেকটা হলো হয়তো সেটা হবে একজন বুদ্ধিজীবীর ভাষা, সেখানের মধ্যে বুদ্ধিবৃত্তিক অ্যাপ্রোচটা থাকবে দৃশ্যমান সবচেয়ে বেশি। অথবা সেটা হবে একজন সাধারণ একজন যাকে বলে আধ্যাত্মিক মরমীর ভাষা, আচ্ছা যেমন ধরেন রবীন্দ্রনাথের একজন মরমীর ভাষা, মিস্টিক টাইপ হ্যাঁ, এক ধরনের মিস্টিক ব্যাপার স্যাপার, রুমির ভাষা বা এরকম। এখন প্রত্যেকটা ভাষার মধ্যে অন্যকে আকর্ষণ করার একটা ক্ষমতা থাকে, প্রত্যেকটা ভাষার মধ্যে। ফলে আমরা কেবল যে মিস্টিকদের বই পড়ি তা না, আমরা ইন্টেলেকচুয়ালদের বইও পড়ি, হ্যাঁ এক একটার এক একটা আমরা আবার flavor। পণ্ডিতদেরও বই পড়ি। Right. আলাদা আলাদা প্রয়োজনে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। কিন্তু একজনের ভাষাটা যদি এমন হয় যে পণ্ডিতের ভাষাও তিনটেই আছে তিনটাই আছে, তিনটাই, এবং প্রত্যেকটার সারটুকু তিনি এখানের মধ্যে সমবেত করেছেন, তাহলে ওই ব্যাপারটা আপনাকে কিভাবে টানবে। আর ওই সময়টা যদি হয় ওই যে সময়ের কথা আমি বলেছিলাম যে ওই সময় গ্রহিষ্ণুতার জন্য উন্মুখ, সচেতনার সকল দরজা উন্মুখ। ফলে এই বইটা আমার পড়া সেরা বই এটা নয়, আমার সেরা সময়ে এই বইটা আমার সামনে হাজির হয়েছিল, এবং ওই সময়ের আমার যে চিত্তের চাঞ্চল্য, এই চিত্তের চাঞ্চল্যকে সে নাড়া দিতে পেরেছিল। জি না, অসাধারণ বলছেন, আমি একদম মন্ত্রমুগ্ধের মতো